লেসন 6 সি ফিভার জন ম্যাসফিল্ড। আজকে তোমাদেরকে আমি জন ম্যাসফিল্ডের সি ফিভার পোয়েমটি পড়াবো। সি ফিভার শব্দের অর্থ সমুদ্র জ্বর, কিন্তু এখানে ফিভার ওয়ার্ডটি জ্বর হিসাবে ব্যবহৃত হয়নি। এখানে ফিভার কথাটির অর্থ অত্যাধিক উত্তেজনা, অর্থাৎ সমুদ্রে যাবার জন্য অত্যাধিক উত্তেজনা। পোয়েমে যাবার আগে আমরা অথর সম্বন্ধে কিছু জেনে নেব। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। জন এডওয়ার্ড ম্যাসফিল্ড 1878 to 1967 was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. জন এডওয়ার্ড ম্যাসফিল্ড, যার জন্ম 1878 সালে, মৃত্যু 1967 সালে, ছিলেন একজন ইংরেজ কবি, লেখক এবং 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত যুক্তরাজ্যের কবি বিজয়ী। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অব দ্য চিলড্রেন্স নোভেল দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অব ডিলাইটস। এছাড়াও তাকে স্মরণ করা হয় শিশুদের উপন্যাসের মিডনাইট ফক এবং বক্স অফ ডিলাইটসের লেখক হিসাবে। দ্য পোয়েমস স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। এই কবিতায় বলা হচ্ছে সমুদ্র যাত্রায় যাবার জন্য কবির যে প্রত্যাশা, যে উত্তেজনা, সেই কথা এই কবিতায় বলা হচ্ছে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। এই কবিতায় যে আবেগপূর্ণ বর্ণনা দেয়া হয়েছে, সেখানে সমুদ্রের দৃশ্যটা যেভাবে প্রকাশ পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রকৃতির শোভা দেখার জন্য, প্রকৃতির শোভা খোঁজার জন্য যে চিরন্তন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। আমরা এবার কবিতাটি পড়ে নেব। রিড দ্য ফলোয়িং। I must go down to the seas again, to the lonely sea and the sky. I must go, আমাকে যেতেই হবে, down to the seas, সমুদ্রের কাছে, again, আবার, to the lonely sea, সেই নির্জন সমুদ্রের কাছে, and the sky, এবং আকাশের কাছে। আমাকে আবার সমুদ্রের কাছে যেতেই হবে, সেই নির্জন সমুদ্রের কাছে এবং আকাশের কাছে। এখানে এগেন ওয়ার্ডটা ডিনোট করছে, যদি বলি আমি সেখানে যাব, মানে আমি আগে গেছি কি যাইনি সেটা নির্দেশ করছে না। যদি বলি আমি সেখানে আবার যাব, অর্থাৎ আমি আগেও গেছি, অর্থাৎ কবি আগেও সমুদ্রের কাছে গেছেন, তাই জন্যে এগেন কথাটা বলা হয়েছে। আগে কখন গেছেন? আসলে কবি জীবনে অনেকটা সময় সমুদ্রে কাটিয়েছেন নাবিক হিসাবে, তাই জন্যই বলা হচ্ছে আমি আবার সমুদ্রের কাছে যাব। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। অ্যান্ড অল আই আস্ক, এবং আমি শুধুমাত্র চাই, ইজ এ টল শিপ, একটা লম্বা জাহাজ বা বড় জাহাজ, অ্যান্ড এ স্টার, এবং একটা তারা, এখানে তারা বলতে এখানে ধ্রুব তারাকে বোঝানো হচ্ছে, টু স্টিয়ার হার বাই, যে তাকে দিক নির্দেশ করবে বা পথ দেখাবে। তাহলে আমি শুধুমাত্র একটা লম্বা জাহাজ চাই এবং একটি তারা চাই যে তাকে পথ দেখাবে। এখানে সমুদ্র যাত্রাকে মানুষের জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে। মানুষের জীবনেও যেমন পথ দেখানোর জন্য একটা পথপ্রদর্শক থাকা দরকার, সেরকম সমুদ্র যাত্রার জন্য একটি তারা, অর্থাৎ এখানে ধ্রুবতারা থাকা দরকার।
তখন মানুষ ধ্রুবতারার সাহায্যে এবং দিগন্ত রেখার সাহায্যেই দিক নির্দেশ করে সমুদ্রযাত্রা করত। And the wheels kick and the wind song and the white sails shaking and the wheels kick এবং চাকার পদাঘাত and the wind song বাতাসের গান, বাতাসের গান বলতে এখানে বাতাসের শোঁ শোঁ আওয়াজটা কি বোঝানো হয়েছে। and the white sails shaking সাদা পালটি কাঁপবে, মানে এত হাওয়া দেবে সাদা পালটি কাঁপবে, এবং চাকার পদাঘাত এবং বাতাসের গান এবং সাদা পালটি কাঁপবে। and a grey mist on the sea's face and a grey dawn breaking and a grey mist একটা ধূসর কুয়াশা on the sea's face সমুদ্রের মুখমণ্ডলের উপর and a grey dawn এবং একটি ধূসর ভোর ব্রেকিং ভাঙবে বা শেষ হবে। আমাদের জীবন যেমন সবসময় ভালো চলে না বা সবসময় খারাপ চলে না, সেরকম সমুদ্র যাত্রার মধ্যেও প্রতিকূলতা ও অনুকূলতা দেখা যায়। এখানে গ্রে মিস্টটা বোঝানো হচ্ছে সমুদ্রের মুখের উপর ধূসর কুয়াশা, মানে কি এখন সমুদ্রের আবহাওয়া ভালো নয়। আবার গ্রে ডন ব্রেকিং মানে কি বলছে যে ধূসর ভোর ভেঙে যাবে বা শেষ হবে, অর্থাৎ খারাপ সময় কেটে যাবে। যেমন খারাপ সময় এসেছিল সমুদ্রের কাছে, আবার খারাপ সময় কেটে গেল, সেরকম মানুষের জীবনও খারাপ সময় আসে আবার খারাপ সময় চলে যায়। I must go down to the seas again for the call of the running tide. I must go আমাকে যেতেই হবে, down to the seas সমুদ্রের কাছে, again আবার, for the call of ডাকে, দ্য রানিং টাইড ধাবমান ঢেউয়ের। আমাকে আবার সমুদ্রের কাছে যেতেই হবে ধাবমান ঢেউয়ের ডাকে। মানে কবি এখানে আবার বলছেন কেন, মানে এখানে দুবার বললেন। এই প্রথম লাইনটা আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আবার বললেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, দুবার বললেন কেন, কবিকে যেতেই হবে, তার সমুদ্রে যাওয়ার আকাঙ্ক্ষাটাকে ডিনোট করছে এটা। ইজ এ ওয়াইল্ড কল্ড অ্যান্ড এ ক্লিয়ার কল্ড দ্যাট মে নট বি ডিনাইড। ইজ এ ওয়াইল্ড কল্ড এটা একটা বন্য ডাক। বন্য ডাক বলা হচ্ছে কেন, আসলে বন্য কথাটা প্রকৃতির সঙ্গে অনেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ওই জন্য বলা হচ্ছে বন্য ডাক। সমুদ্রের ডাকটাকে বলা হচ্ছে বন্য ডাক। অ্যান্ড এ ক্লিয়ার কল এবং একটা পরিষ্কার ডাক। আসলে যে প্রকৃতিকে খুব ভালোবাসে সে প্রকৃতির সব ডাকই শুনতে পায় এবং প্রকৃতির ভাষাও বুঝতে পারে, ওই জন্য ক্লিয়ার কল বলা হচ্ছে। আমরা তো প্রকৃতির সব ডাক বুঝতে পারি না, শুনতে পাই না, কিন্তু কবি যেহেতু প্রকৃতি, তাই প্রকৃতির সব কথা তিনি বুঝতে পারেন। দ্যাট মে নট বি ডিনাইড যেটা অগ্রাহ্য করা যায় না, সেই বন্য ডাকটাকে, সেই পরিষ্কার স্পষ্ট ডাকটাকে অগ্রাহ্য করা যায় না। And all I ask is a windy day with the white clouds flying. And all I ask আমার শুধুমাত্র চাই is a windy day একটা ঝোড়ো দিন, মানে অনেক হাওয়া বইছে সেরকম একটা দিন, কারণ তখন তো হাওয়ার মাধ্যমেই সমুদ্রযাত্রা করতো এবং জাহাজ চলতো, তাই জন্য উইন্ডি ডের প্রয়োজন আছে। উইথ দ্য কি সঙ্গে চাই, হোয়াইট ক্লাউডস ফ্লাইং আকাশে সাদা মেঘ উড়বে এরকম একটা দিন। কেন বলা হচ্ছে সাদা মেঘ আকাশে উঠছে, মানে কি আবহাওয়ার বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই, ঝড় বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই সাদা মেঘ উঠছে। সাদা মেঘটা কি পরিষ্কার আকাশের সম্ভাবনা দেয় বা পরিষ্কার দিনের ভবিষ্যৎবাণী করে। তাহলে বলছে আমার শুধুমাত্র চাই একটা ঝোড়ো দিন এবং আকাশে সাদা মেঘ উঠবে সেরকম একটা দিন। And the splung spray and the blown spume and the seagull crying and the ফ্লাং স্প্রে ঢেউয়ের ফিনকিগুলো নিক্ষিপ্ত হবে বা ঢেউয়ের ফিনকির ঝাপটা আসবে। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম এবং প্রস্ফুটিত ফেনা হবে, সমুদ্রের জলের ফেনা হবে। অ্যান্ড দ্য সিজ গাল ক্রাইং এবং শঙ্খ চিলের তীক্ষ্ণ চিৎকার শুনতে পাবো। অর্থাৎ ঢেউয়ের যে ফিনকি সেটা নিক্ষিপ্ত হবে, ফেনাগুলি প্রস্ফুটিত হবে, শঙ্খচিলের চিৎকার শুনতে পাবো।
I must go down to the seas again to the vagrant gypsy life. I must go, আমাকে যেতেই হবে, down to the seas, সমুদ্রের কাছে, again, আবার, to the vagrant, সেই ভবঘুরে, জিপসি লাইফ, যাযাবর জীবনে। আমাকে আবার সমুদ্রের কাছে যেতে হবে ভবঘুরে যাযাবর জীবনে। মানে কবি এখন যে জীবনে আছেন বা যেরকমভাবে জীবনযাপন করছেন সেটা কবির পছন্দ নয়। তিনি আবার সমুদ্রের কাছে যেতে চান তার সেই স্বাধীনতাপূর্ণ জীবনকে উপভোগ করার জন্য। ভ্যাগ্রেন্ট মানে ভবঘুরে, জিপসি মানে যাযাবর। টু দ্য গার্লস ওয়ে and the whales way where the winds like a whetted knife. To the girls way, সেই শঙ্খচিলের পথ ধরে, সেই গাংচিলের পথ ধরে, and the whales way, তিমি মাছের পথ ধরে, where the, যেখানে, the wind, বাতাস, like a whetted knife, যেখানে বাতাস ভীষণ ধারালো, ওয়েটেড মানে ধারালো। অর্থাৎ কবি এখানে গাংচিলের পথ ধরে, তিমি মাছের পথ ধরে যেতে চান যেখানে বাতাস ধারালো ছুরির মতো। অর্থাৎ আমরা স্বাধীনতা যখন উপভোগ করতে যাব পুরোটাই তো আনন্দ লাগবে বা পুরোটাই ভালো লাগবে সেরকমটা নয়, কিছুটা প্রতিকূলতা আসবে। সেই প্রতিকূলতাটা বোঝানোর জন্য এখানে বোঝানো হয়েছে দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, বাতাসটা ছুরির মতো ধারালো হবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার। অ্যান্ড অল আই আস্ক, আমার শুধুমাত্র চাই, ইজ এ মেরি ইয়ার্ন, আনন্দের বা প্রফুল্লের গল্প, ইয়ান মানে গল্প, মেরি মানে আনন্দ বা প্রফুল্লতার বা উৎসবের গল্প, ফ্রম এ থেকে, এ লাফিং হাস্যময়, ফেলো সহকর্মী বা সহযাত্রী বলতে পারো, রভার মানে ভ্রমণকারী, ফেলো মানে সহকর্মী বা সহযাত্রী, রভার মানে ভ্রমণকারী। অর্থাৎ আমি শুধুমাত্র প্রফুল্লময় বা আনন্দের গল্প শুনতে চাই হাস্যময় এক সহযাত্রীর থেকে। অ্যান্ড এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার। অ্যান্ড এ কোয়াইট স্লিপ, একটা শান্ত ঘুম, অ্যান্ড এ সুইট ড্রিম, একটা মিষ্টি বা সুন্দর স্বপ্ন, হোয়েন দ্য, যখন, লং ট্রিক্স ওভার, দীর্ঘ কাজ শেষ হবে। এখানে এই ট্রিক কথাটা সমুদ্র যাত্রা ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ তখন তো ইঞ্জিন ছিল না বা ডিজেলের মাধ্যমে বা অন্য কিছুর দ্বারা জাহাজ চলতো না, তখন একটা সমুদ্রে একটা চাকা থাকে, সেটাকে পালা করে করে ধরে বসে থাকতে হতো, একজনের পালা শেষ হতো আর একজন ধরতো, এইভাবে জাহাজ চলতো। তো এখানে কবি বলছেন আমার যখন পালাটা শেষ হয়ে যাবে তখন আমি একটা শান্ত ঘুম দেবো এবং আমার ঘুমের মধ্যে একটা মিষ্টি সুন্দর স্বপ্ন আসবে। এখানে সমুদ্রযাত্রার ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। আবার জীবনের ক্ষেত্রে কবি বলতে চাইছেন আমাদের যে এই জীবনযাত্রাটা তো একসময় শেষ হয়ে যাবে। আমাদের এই জীবনে থাকাকালীন যে সমস্ত কাজ, এখানে যেমন ট্রিক হলো কবির কাজ, পালা করে করে চাকা ধরে থাকা, সেরকম আমাদের জীবনেও তো কিছু কাজ আছে, জীবনে কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে, সেগুলো একসময় শেষ হয়ে যাবে। তখন আমাদের এই ডিউটিগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরও তখন বিশ্রামের সময় আসবে। তখন আমরা, বা এখানে কবি বলছেন আমি এখানে একটা শান্ত ঘুম দেবো এবং সেই ঘুমের মধ্যে খুব সুন্দর স্বপ্ন আসবে। অর্থাৎ কবি যখন চিরনিদ্রায় চলে যাবেন তখন কবি শান্তির ঘুম দিতে চান। আজকের পোয়েমটি আমি এখানেই শেষ করলাম। পোয়েমের মধ্যে কোনো ওয়ার্ডের মানে বুঝতে অসুবিধা হলে বা অন্য কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি যথাসম্ভব তার উত্তর দেব। নেক্সট ক্লাসে আমরা উইলিয়াম কপারের দ্য স্নেল পোয়েমটি পড়ব।